নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবের ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতির তৃতীয় পর্ব। আসর সাজানো বরাসনে বসবার সময় আর ছিল না। হুড়মুড়িয়ে একেবারে কলাতলায় খেউরি করিয়ে স্নান করিয়ে নিয়ে সোজা নিয়ে যেতে হবে সম্প্রদানের পিঁড়িতে। সেই পিঁড়িতেই ধান দুর্ব আর আংটি দিয়ে পাকা দেখা অনুষ্ঠানের প্রথাটা পালন করে নিতে হবে। অবশ্যই সারাদিনে অন্তত 5-6 চর্বচস্য করে খেয়েছে রাসু, কিন্তু কি আর করা যাবে। এরম আকস্মিক ব্যাপারে ওসব মানার উপায় কোথায়? বলে কত মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে ওর ছুরি তোর বিয়ে করে। এই তো লক্ষ্মীকান্তরই এক জ্ঞাতি ভাইপোর মেয়ের বিয়ে হলো, সেবার ঘুমন্ত মেয়েটাকে মাঝরাতে টেনে তুলে। গ্রামের আর কার বাড়িতে বর এসেছিল বিয়ে করতে, তারপর যা হয়, কোথা থেকে যেন উঠে পড়তো কন্যে পক্ষের কুলের খোঁটা, তা থেকে বচসা, অপমান, পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া। যাক, সে কথা। মূল কথা হচ্ছে আকস্মিকের ক্ষেত্রে চর্বচস্য খেয়েও বিয়ের পিঁড়িতে বসা যায়। কথা হচ্ছে রাসুকে নিয়ে। রাসুর অবস্থাটা কি? সে কি এখন খুব একটা অন্তর্দ্বন্দ্বে পীড়িত হচ্ছে? তীব্র একটা যন্ত্রণা, ভয়ঙ্কর একটা অনুতাপ, প্রবল একটা মানসিক বিদ্রোহের আলোড়ন কি রাসুকে ছিন্ন ভিন্ন করছিল? বলা নেই কওয়া নেই, হঠাৎ এই চিলের মতো ছো মেরে উড়িয়ে ঘোড়া ছুটিয়ে এনে আরো একটা সাতপাকের বন্ধনে বন্দি করে ফেলবার চক্রান্তে কাকার ওপর রাগে ক্ষিপ্ত হয়ে উঠছিল রাসু? না, রাসুর মুখ দেখে তা মনে হচ্ছে না। বলির পাঁঠার অবস্থা ঘটলেও ভয়ে বলির পাঁঠার মতো কাঁপছিল না রাসু। শুধু কেমন একটা ভাবশূন্য ফেলে মুখে নিজের নির্দেশিত ভূমিকা পালন করে চলছিল সে। হ্যাঁ, এই আকস্মিকতার আঘাতে বেচারা রাসুর শুধু মুখটাই নয়, মনটাও কেমন ভাবশূন্য ফেলে হয়ে গিয়েছে। সেখানে সুখ দুঃখ, ভালো মন্দ, দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুরই সার নেই। সে মনে ধাক্কা লাগলো স্ত্রী আচারের সময়, সে ধাক্কায় খানিকটা সার ফিটল। সেই সারে মনের মধ্যে একটা ভয়ানক কষ্ট বোধ করতে থাকলো রাসু। 7 এওতে মিলে যখন মাথায় করে স্ত্রী, কুলো, বরণডালা, আইহাঁড়ি, চিতের কাঠি, ধূত্র ফলের প্রদীপ সাজানো থালা নিয়ে বরকনেকে প্রদক্ষিণ করছিল, ধাক্কাটা লাগলো ঠিক তখন। এওদের অবশ্য এক গলা করে ঘোমটা, কিন্তু তার মধ্যেও আদল বলে একটা কথা আছে। যে বউটির মাথায় বরণডালা, তার আদলটা ঠিক সারদার মতন। যদিও দিনের বেলা হঠাৎ সারদার মুখটা দেখলে রাসুটুক চিনতে পারবে কিনা সন্দেহ, তবু আদলটা চেনে। ওই রকম বেগনি রঙের জমকালো একখানা চিলিও যেন সারদাকে মাঝে মাঝে পড়তে দেখেছে রাসু। পাড়ার কারোর বিয়ে টিয়েতে কি সিংহবাহিনীর অঞ্জলি দেবার সময় দেখেছে, অবশ্যই নিতান্ত দূর থেকে, আর ভালো করে তাকাবার সাহসও হয়নি। কারণ রাত দুপুরের আগে সমস্ত বাড়ি নিশুতি না হওয়া পর্যন্ত কাছাকাছি আসবার উপায় কোথা? আর তখন তো সারদার সাজসজ্জা গহনাগাটির ভার মুক্ত। তাছাড়া সারদা ঘরে ঢুকেই ঘরের কোণের প্রদীপটা দেয় নিভিয়ে, বলে কে কমনে থেকে দেখে ফেলে যদি। অবশ্যই দেখবার পথ বলতে কিছুই নেই। রামকালী চাটুর্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়ার 5 জনের মতো আম কাঠের নয় যে ফাটাফুটো থাকবে। মজবুত কাঁঠাল কাঠের লোহার পাতমোড়া দরজা, দরজার কড়া ছেকলগুলোই বোধ করে ওজনে 2-5 আর জানলা, সে তো জানলা নয়, গবাক্ষ, মানুষের মাথা ছাড়ানো উঁচুতে ছোট্ট ছোট্ট খুপড়ি জানলা। সেখানে আর কে চোখ ফেলবে? তবু সাবধানের মার নেই। গ্রীষ্মকালে অবশ্য পুরুষরা এরকম চাপা ঘরে শুতে পারেন না। তাদের জন্য চণ্ডী মণ্ডপে কিংবা ছাতে শীতলপাটি বিছিয়ে রাখা হয় ভিজে গামছা দিয়ে মুছে মুছে। সেখানে তাকিয়া যায়, হাত পাখা যায়, গারু গামছা যায়, বয়ে নিয়ে যায় রাখাল ছেলেটা কি মুনিশটা। কর্তাদের অসুবিধে নেই, টান যায় বাড়ির মহিলাদের আর নববিবাহিত যুবকদের।
তারা প্রাণ ধরে বারবাড়িতে শুতে যেতে পারে না, অথচ ভেতর বাড়ির ঘরের ভিতরের ঘুমোটো প্রাণান্তকর। তবে সারদার মতো বউ হলে আলাদা। সারদা এই গ্রীষ্মকালে সারা রাত্রির পাখা ভিজিয়ে বাতাস করে রাসুকে। প্রাণের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল রাসুর। গতকাল রাত্রেও সারদা সেই পতিসেবার ব্যতিক্রম করেনি। রাসু মায়া করে বারবার বারণ করেছিল বলে কচি ছেলেটার গরমের ছুতো করে পাখা নেড়েছে সারদা। আর সবচেয়ে মারাত্মক কথা, যেটা মনে করে হঠাৎ বুকটা এমন মুচড়ে মুচড়ে উঠছে রাসুর, মাত্র কাল রাত্রিরে সারদা তাকে ভয়ানক একটা সত্যবদ্ধ করিয়ে নিয়েছিল। বাতাস দিতে বারণ করার কথায় চুপি চুপি হেসে বলেছিল সারদা, এত তো মায়া, এ মায়ের পরিচয় প্রকাশ করতে পারবে চিরকাল? রাসু ঠিক বুঝতে পারেনি, একটু অবাক হাসি হেসে বলেছিল, চিরকাল কি গরম থাকবে? আহা, তা বলছি না, বলছি। রাসুর বুকের একেবারে কাছে সরে এসে সারদা বলেছিল, সতীন জ্বালার কথা বলছি। তখন কি আর মায়া করবে? বলবে কি, আহা, ওর সতীনে বড় ভয়। রাসু যতটা সম্ভব নিঃশব্দে হেসে উঠেছিল। হেসে বলেছিল, হঠাৎ দিবা স্বপ্ন দেখছো নাকি? সতীন জ্বালা আবার কে দিলে তোমায়? দেয়নি, দিতে কতক্ষণ? অনেকক্ষণ। আমার অমন দু চারটে বউ ভালো লাগে না, দরকারও নেই। সারদা তবু জেরা ছাড়েনি। আর আমি বুড়ো হয়ে গেলে তখন তো দরকার হবে। রাসু ভারী কৌতুক অনুভব করেছিল, আবার হেসে ফেলে বলেছিল, এ যে দেখি হাওয়ার সঙ্গে মনান্তর। তুমি বুড়ো হয়ে যাবে আর আমি বুঝি জোয়ান থাকবো? আহা, পুরুষ ছেলে কি আর অত সহজে বুড়ো হয়? তাছাড়া ঠাকুরের তুমি জ্যেষ্ঠ ছেলে, দেখতে সুন্দর, এত পয়সাওয়ালা মানুষ তোমরা, কত ভালো ভালো সম্বন্ধ আসবে তোমার, তখন কি আর আমার কথা? হঠাৎ আবেগে কেঁদে ফেলেছিল সারদা। অগত্যায় নিবিড় করে কাছে টেনে নিয়ে বউকে আদর সোহাগ করে ভুলাতে হয়েছিল রাসুকে। বলতে হয়েছে, সাদে কি আর বলছি হাওয়ার সঙ্গে মনান্তর? কোথায় সতীন তার ঠিক নেই, কাঁদতে বসলো। ওসব ভয় করো না। আরো অনেক বাক্য বিনিময়ের পর পতিব্রতার সারদা স্বামীকে আশ্বাস দিয়েছিল, তা বলে তোমাকে আমি এমন সত্যবন্দি করে রাখছি না যে আমি মরে গেলেও ফের বিয়ে করতে পারবে না। আমি বলে তুমি একটা কেন, 100টা বিয়ে করো, কিন্তু আমি বেঁচে থাকতে নয়। নয় নয় নয়, হলো তো 3 সত্যি করেছিল রাসু, মাত্র গত রাত্রে। আর আজ সেই রাসু এই টোপর চেলি পরে কলাতলায় দাঁড়িয়ে আছে। এই মাত্র যে গিন্নি মানুষটা বরণ করছিল সে বলে উঠেছে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বানলাম, হাতে দিলাম মাকু, একবার ভ্যা করো তো বাপু। একটা মানুষকে কতবার কেনা চায়, বাঁধা জিনিসটাকে আবার কিভাবে বাঁধা যায়? হায় ভগবান, রাসুকে এমন বিড়ম্বনায় ফেলে কি সুখ হলো তোমার? আহা, রাসু যদি ঠিক আজকেই গায়ে না থাকতো। রোগী দিদিমাকে দেখতে এমন তো মাঝে মাঝে গা ছেড়ে ভিন গায়ে যায় রাসু। আজই যদি তাই হতো, যদি দিদিমা বুড়ি টেসে গিয়ে ওখানেই আজ আটকে ফেলতো রাসুকে, যদি ঠিক এই সময় জ্ঞাতিগোত্তর কেউ মরে গিয়ে অসুচ ঘটিয়ে রাখতো রাসুদের, যদি রাসুরও এদের এই বরটার মতন আচমকা একটা শক্ত অসুখ করে বসতো, তেমন কোনো কিছু ঘটলে তো আর বিয়ে হতে পারতো না। কন্যাদায়গ্রস্ত বিপন্ন ভদ্রলোকের বিপদের কথা মনের কোণেও আসে না রাসুর। মরুক চুলোই যা করা, রাসুর কি বিপদ হলো? এ যদি কাকা রামকালী না হয়ে বাবা কুঞ্জবিহারী হতো, বাবা যদি বলতো, ভদ্রলোকের বিপদ উপস্থিত রাসু, দ্বিধাদ্বন্দ্বের সময় আর নেই, চলো, তাহলেও হয়তো বা রাসু খানিক মাথা চুলকোতে বসতো। কিন্তু এ হচ্ছে যার নাম মেজ কাকা, যার হুকুমের ওপর আর কথা চলে না। অনেক যদির শেষে অবশেষে হতাশ চিত্ত রাসু এ কথাও ভাবল, আর কিছু না হোক, যদি গত রাত্রে রাসু গ্রীষ্মের কারণে বারবাড়িতে শুতে যেত, তাহলে তো ওই সত্যবন্দির দায়ে পড়তে হতো না তাকে। এরপর কি আর জন্মে কোনোদিন কোনো ব্যাপারে রাসুকে বিশ্বাস করতে পারবে সারদা? বিশ্বাস করতে পারবে? এক্ষেত্রে রাসু বেচারাও সারদার মতোই নিরুপায়, কোনো হাত ছিল না তার। না,
বিশ্বাস করবে না সারদা, বলবে বোঝা গেছে বোঝা গেছে, ব্যাটা ছেলেদের আবার মন মায়া, ব্যাটা ছেলের আবার তিন সত্যি। কিন্তু কথাই কি আর কখনো কইবে সারদা? হয়তো জীবনে আর কথাই কইবে না রাসুর সঙ্গে, নয়তো দুঃখে অভিমানে মনের ঘেন্নায়। হঠাৎ রাসুর মনুষ্যক্ষে বিশালাকায় চাটুজ্জে পুকুরের কাকচক্ষু জলটার দৃশ্য ভেসে ওঠে। মনের ঘেন্নায় আজ রাত্রিরে সারদা কিছু একটা করে বসছে না তো? বুকের ভেতরটা কে যেন খুঁচিয়ে খুঁচিয়ে চিরে চিরে নুন দিচ্ছে। রাসু বুঝি আর চুপ করে থাকতে পারবে না, বুঝি হাউমাউ করে চেঁচিয়ে উঠবে। না, চেঁচিয়ে ওঠেনি রাসু, তবে মুখের চেহারা দেখে কন্যাপক্ষের কে একজন বলে উঠল, বাবাজির কি শরীর অসুস্থ বোধ হচ্ছে? আবার বিয়ের বরের শরীর অসুস্থ? লক্ষ্মীকান্ত একবার এই হিতৈষী সাজা দুর্মুখটার দিকে ভুরু কুঁচকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, ওরে কে আছিস, আর একখানা হাত পাখা নিয়ে আয় দেখি। নতুন নাচ জামাইয়ের মাথার দিকে বাতাসটা একটু জোরে জোরে দে। জোর জোর বাতাসে মুখের চেহারাটা রাসুর সত্যি একটু ভালো দেখালো। আর না দেখালেই বা কি, ততক্ষণে তো বিয়ে সাঙ্গ হয়ে গেছে। বরকনেকে লক্ষ্মীর ঘরে প্রণাম করিয়ে বাসরে বসাতে নিয়ে যাচ্ছে সবাই ধরে ধরে, পায়ের গোড়ায় ঘটি ঘটি জল ঢালতে ঢালতে। সেখানে তো আবারও সেই সেবারের মতন উপদ্রব হবে। সারদার বাপের বাড়ির সেই সব মেয়ে মানুষদের বাক্যি আর বাচালতা মনে করলে রাসুর এখনো হৃদকম্প হয়। আবার তেমনি ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হচ্ছে এখন রাসুকে, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎ রাসু দার্শনিকের মতো নিজের ব্যক্তিগত দুঃখ জ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত্য আবিষ্কার করে বসে। মানুষ কি অদ্ভুত নির্বোধ জীব! এই কুশ্রী কদর্যতাকে ইচ্ছে করে জীবনে বারবার সেধে নিয়ে আসে, বারবার নিজেকে কানা করিতে বিকই। পরদিন সকালে এখানে বৌছত্র আঁকা হচ্ছিল। ইচ্ছে শখের বিয়ের মতো নিখুঁত করে বাহার করে না হোক, নিয়ম পালাটা তো বজায় রাখতে হবে। আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠেকাতেও 1/5 চাল না ভিজলে চলবে না। তা সেই 5 চালই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি নন্দরানী। রামকালীর নিজের খুড়ি নয়, জেঠুতো খুড়ি। সংসারের যত কিছু নিয়ম লক্ষণ নিতকিতের কাজের ভার নন্দরানীর আর কুঞ্জুর বউয়ের উপর, কারণ ওরাই দুজন হচ্ছে একেবারে অখণ্ড পোয়াতি। কুঞ্জর বউয়ের তো 7টি ছেলে মেয়ে সেটের কোলে খোশ মেজাজে বহাল তবিয়তে টিকে আছে। নন্দরানীর অবশ্য মাত্র 2-3টি। সে যা, বিয়ের ব্যাপারে নিয়ম পালার কাজের সবকিছুই যখন নন্দরানীর দখলে, তখন এক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন তার? কাজেই রাসুর এই বিয়েটাকে মনে মনে যতই অসমর্থন করুন নন্দরানী, পুরো 5 আতপ চালি ভিজিয়ে দিয়েছিলেন তিনি উঠোনে বৌছত্ব রাখতে। দুধে আলতার প্রকাণ্ড পাথর বসিয়ে তাকে কেন্দ্র করে আর ঘিরে ঘিরে দ্রুত হস্তে ফুল লতা শাঁখ পদ্ম এঁকে চলেছিলেন নন্দরানী। সাঙ্গ হতে কিছু কিঞ্চিত দেরি আছে এখনো। সহসা রাখাল ছোঁড়া ঘর্মাক্ত কলেবরে ছুটতে ছুটতে এসে উঠোনের দরজায় দাঁড়িয়ে আকর্ণ বিস্তৃত হাস্যে জানান দিল, বরকনে এলো গো, আমি ওই দিঘির পাড় থেকে দেখতে পেয়ে ছুটে ছুটে বলতে এলু। তা তো এলো। নন্দরানী বিপন্ন মুখে এদিক ওদিক তাকিয়ে ঈষৎ উচ্চকণ্ঠে বলে ওঠেন, দিদি, অ দিদি, বরকনে এসে পড়লো শুনছি। বরকনে এসে পড়লো? দিনতারিণী কুটনো ফেলে ছুটে এলেন। এখনই এসে পড়লো? রামকালীর কি এতেও তাড়াহুড়ো? বারবেলা পড়বার আগেই বোধ করে নিয়ে এসেছেন রামকালী। যদিচ ভাসুরপো, তথাপি ধনে মানে এবং সর্বোপরি বয়সে বড়, কাজেই নন্দরানী রামকালীর সম্পর্কে ছেন দিয়েই বাক্যবিন্যাস করেন, এখনো করলেন। দিনতারিণী বারবেলা শব্দটায় মনকে স্থির করে নিয়ে বললেন, তা হবে, তা তোমাদের নেমকম্মর সব প্রস্তুত? নন্দরানী আরো ব্যস্ত হাতের কাজ সারতে সারতে বলেন, প্রস্তুত তো একরকম সবই, কিন্তু দুধটা যে ওতলাতে হবে সেটা আবার এখন কে করবে? দুধ? তাই তো, ওতলানোরও দরকার বটে। বউ এসে সদ্য উতলে পড়া দুধ দেখলে সংসার নাকি ধনে ধান্যে উতলে ওঠে।
দিনতারিণী উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায় গেলেন? বড় বৌমা? সে তো রান্নাশালে, তাড়াহুড়ো করে এক ঘর রেঁধে রাখতে হবে তো, বউ এসে দৃষ্টি দেবে। বড় বৌমা অর্থাৎ রাসুর মা, তাকে তাই বলেন নন্দরানী, কারণ নন্দরানী বয়সে রাসুর মার সমবয়সী হলেও মান্যে বড়, সম্পর্কে খুড় শাশুড়ি, কাজেই বৌমা। যাই হোক, কুঞ্জর বউ রান্নাশালী, অতএব দুধ ওতলাতে আর কাউকে দরকার। ওদিকে বরকনে আগত প্রায়। দিনতারিণী মনুষ্যচক্ষে চারিদিক তাকিয়ে নেন, আর কে আছে? অখণ্ড পোয়ার্তি, স্বামীর প্রথম পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষ দিয়ে তো আর পূর্ণ কর্ম হবে না। কে আছে? ও মা, ভাববার কি আছে? সারদাই তো আছে, তাকেই ডাক দেওয়া হোক তবে। একা ঘরের কোণে বসে রয়েছে মন মরা হয়ে, কাজে কর্মে ডাকলে তবু মনটা অন্যমনস্ক হবে। তাছাড়া নতুন লোক নির্বাচনের সময়ই বা কোথায়? সত্য উঠোন পার হচ্ছিল তীর বেগে। দিনতারিণী তাকেই ডাক দিলেন, এই সত্য, ধিঙ্গি অবতার, যা দেখি বড় নাথ বৌমাকে ডেকে আন শিগগির, বরকনে এসে পড়ল, দুধ ওতলাতে হবে। বউকে? বর্দার বউকে ডেকে দেব? সত্য দুই হাত উল্টে বলে, বউ কি আর বউতে আছে? ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে? দিনতারিণী বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, একেবারে মরছেন কেন? এত মরবার কি হলো? ও মা, শুভদিনে কি অলক্ষণে কাণ্ড, যা শিগগির ডেকে আন। সত্য এদিক ওদিক তাকিয়ে বলল, কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে কাঁদবার কি হয়েছে, বলে নিজের যদি হতো। সতীন আসছে কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহ হয়ে নাচবে মানুষ? কই, কোথায় কি আছে তোমাদের? আমিই দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই? তুই দিবি দুধ জাল? কেন দিলেই বা? সত্য সোৎসাহে বলে, পিস ঠাকুমা যে সেবার খুন্তির দিদির বিয়েতে বলল 70 বছর ঘুরে গেছে, এখন এও ডালায় হাত দিতে পারে। বছর ঘুরে অর্থাৎ বিয়ের বছর ঘুরে, সেটা আর স্পষ্টাস্পষ্টি উচ্চারণ করল না সত্য। দিনতারিণী সন্দিগ্ধ সুরে বলেন, বছর ঘুরলেই বুঝি হলো, ঘর বসত না হলে? জানি নে বাবা, রাখো তোমাদের ছন্দ, আমি হাত দিলাম। বলেই সত্য দাওয়ার পাশে দুখানা ইট পাতা উনুনের উপর জালে বসানো ছোট্ট সরাচাপা মাটির হাঁড়িটার নিচে ফুঁ দিতে শুরু করে। ঘুঁটের আগুন জ্বলছে ধিকি ধিকি। ফুঁ পেরে দু চারখানা নারকেল পাতা ঠেলে দিলে জ্বলে উঠবে দাও দাও করে। তো গোছালো মেয়ে নন্দরানী নারকেল পাতার গোছাও এনে রেখেছেন পাশে। সত্তর সকল কাজে উদ্দাম, তার ফুঁয়ের দাপটে বরকনে আসার আগেই দুধ ওতলাতে শুরু করলো। উতলে ধোঁয়া ছড়িয়ে ভেসে গেল গড়িয়ে পড়ে। দিনতারিণী হা হা করে উঠলেন, ওরে একটু রয়ে বসে, নতুন বউ ঢোকা মাত্র যেন দেখতে পায়। কথা শেষ হবার আগেই বাইরের উঠোনে শাঁখ বেজে উঠল, অর্থাৎ শুভাগমন ঘটেছে নতুন বউয়ের। মোক্ষদা শাঁখ হাতে দাঁড়িয়েছিলেন বাইরে। আজ পূর্ণিমা, বিধবাদের ঘরে রান্নার ঝামেলা নেই, কোনো এক সময় আম কাঁঠাল ফল মিষ্টি খেলেই হবে, কাজেই আজ ছুটি মোক্ষদাদের। ছুটি যদি, তবে ছোটাছুটি না করবেন কেন মোক্ষদা? স্নান তো করতেই হবে জল খাবার আগে, তাই মোক্ষদায় অগ্রণী হয়ে বারবাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন, আছেন শাঁখ হাতে নিয়ে। শুভকর্মে বিধবারা সমস্ত কর্মে অনধিকারী হলেও এই একটি কর্মে তাদের অধিকার আছে। সমাজ অথবা সমাজপতিরা বোধ করি এটুকু আর কেড়ে নেননি, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিয়েছেন শাঁখ আর উলু। অতএব সেই অধিকারটুকুর সম্যক সদ্ব্যবহার করতে থাকেন মোক্ষদা রাসুর দ্বিতীয় অভিযানান্তে প্রত্যাবর্তন উপলক্ষে। দিনতারিণী উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে যেতে চমকে উঠে বলেন, অমন করে হাতে ফুঁ দিচ্ছিস যে সত্য, ওড়ালি বুঝি? সত্য তাড়াতাড়ি সত্য গোপন করে ফেলে বলে, ওড়াবো কেন? তবে হাতে ফুঁ পাচ্ছিস কেন? এমনি। যাক, এবার উনুনে ফুঁ পার, ঢোকার সময় যেন আরেকবার দুধটা ফেপে ওঠে, বউ পয়মন্ত হবে সেবারে বরং। কথা শেষ হবার আগেই রামকালীর গম্ভীর কণ্ঠনিনাদ ধ্বনিত হলো, তোমাদের ওইসব বরণ টরণ তাড়াতাড়ি সেরে ফেলো ছোট পিসি, বারবেলা পড়তে আর বেশি দেরি নেই। মুহুর্মুহু শঙ্খনিনাদে রামকালীর কণ্ঠনিনাদও ম্লান হয়ে গেল।
বরকনে ঢুকলো ভিতর বাড়ির উঠোনে, পিছনে পিছনে পাড়া ঝেঁটিয়ে অবগুণ্ঠনবতীর দল। বিয়েটা যেভাবে আর যে অবস্থাতেই ঘটে থাকুক, বৌভাতের চুক্তি একটা করতেই হবে। আমতাল্লাদের প্রয়োজনে নয়, সমাজজনিত করবার প্রয়োজনে। খামোকা একদিন হুট করে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী এসে চাটুজ্জে বাড়ির অন্দরে সামিল হলো। কাকপক্ষীতে টের পেল না, এটা তো আর কাজের কথা নয়। তার প্রবেশটা যে বৈধ, এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই। দলিল আর কি, লিখিত পরিত তো কিছু নয়, সই সাবুত নয়, মানুষের স্মরণ সাক্ষ্যই দলিল। তা সেই স্মরণ সাক্ষ্য আদায় করতে হলে গ্রাম সমাজকে একদিন গলবস্ত্রে ডেকে এনে উত্তম ফলের খাইয়ে দেওয়া ছাড়া অন্য উপায় কি? তাছাড়া বাড়ুজ্যেদের মেয়ে যে চাটুজ্জে পরিবারভুক্ত হলো, তার স্বীকৃতিটাও তো দিতে হবে। বউ ভাতের যজ্ঞিতে নতুন বউয়ের হাত দিয়ে ভাত পরিবেশন করিয়ে জ্ঞাতি কুটুম্বের কাছ থেকে সেই স্বীকৃতি নেওয়া। অতএব বিয়েতে যজ্ঞের আয়োজন না করলেই নয়। আগে থেকে বিলি বন্দেজ নেই, হুটুককারি করে বিয়ে, তাই ভোজের আয়োজনেও হুড়োহুড়ি লেগে গেছে। অনুগত জনের অভাব নেই রামকালীর, দিকে দিকে লোক ছুটিয়ে দিয়েছেন। জনাইতে মনোহরের বায়না গেছে, বর্ধমানে মিহিদানার, তুষ্ট গয়লাকে ভার দেওয়া হয়েছে দইয়ে, আর ভীমে জেলেকে ডেকে পাঠিয়েছেন মাছের ব্যবস্থা করতে। কোন পুকুরে জাল ফেলবে, কমন তোলা হবে, এইসব নির্দেশ দিচ্ছিলেন রামকালী। সহসা সেই আসরে এসে উপস্থিত হলেন মোক্ষদা। এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে মোক্ষদা। রামকালীর মুখের ওপর হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা মোক্ষদা রাখেন, নইলে দিনতারিণী পর্যন্ত তো ছেলেকে সমীহ করে চলেন। অবশ্যই ভাবা যেতে পারে রামকালীকে হক কথা শুনিয়ে দেবার সুযোগটা আসে কখন। যে মানুষটা কর্তব্য পালনে প্রায় ত্রুটিহীন, তাকে দু কথা শুনিয়ে দেবার কথা উঠছে কি করে? কিন্তু ওঠে। মোক্ষদা ওঠান, কারণ মোক্ষদার বিচার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। রামকালীর মতে যেটা নিশ্চিত কর্তব্য, প্রায়শই মোক্ষদার মতে সেটা অনর্থক বাড়াবাড়ি। তবে অধিকাংশ ক্ষেত্রেই হক কথার মূল কারণ হয়ে দাঁড়ায় সত্যবতী। হবে নাই বা কেন? রামকালী যদি এমন মেয়ে করে তোলেন যেমন মেয়ে ভূ ভারতে নেই, তাহলে আর কথা শোনানো ওই মোক্ষদার দোষটা কি? সৃষ্টি ছাড়া ওই মেয়েটাকে তাই যখন তখন তার বাপের সামনে হাজির করে ন ভূত ন ভবিষ্যতি করতেই হয় মোক্ষদাকে। আজও তাই রামকালীর দরবারে একা আসেননি মোক্ষদা, এসেছেন সত্যবতীকে সঙ্গে করে। সত্যবতীও এসেছে বিনা প্রতিবাদে। অবশ্য প্রতিবাদে লাভ নেই বলেই হয়তো এই অপ্রতিবাদ, অথবা হয়তো এটা তার নির্ভীকতা। ভীমে জেলের উপস্থিতির কালটুকু অবশ্য নিঃশব্দে দাঁড়িয়েছিলেন মোক্ষদা। কথার শেষে ভীমে রামকালীকে দণ্ডবৎ হয়ে প্রণাম করে চলে যাবার পরক্ষণে মোক্ষদা যেন ঝাঁপিয়ে পড়লেন। এই নাও রামকালী, তোমার গুণের অবতার কন্যের হাতে চিকিৎসা করো এবার, আর চিরটাকালি করতে হবে তোমাকে। এ মেয়েকে তার শ্বশুরঘর থেকে নেবে না। একটু দম নিলেন মোক্ষদা। মোক্ষদা দম নেবার অবকাশে রামকালী মৃদু হেসে বলেন, কি কি হলো আবার? হয়েই তো আছে সমস্তক্ষণ। মোক্ষদা দুই হাত নেড়ে বলে ওঠেন, উঠতে বসতেই তো হচ্ছে, কাটছে ছিঁড়ছে ছড়ছে। এই আজ দেখো মেয়ের হাতের অবস্থা, পুড়িয়ে ঝুড়িয়ে এতখানি এক ফুসকা। আবার বলে কি বলতে হবে না বাবাকে, এমনি সেরে যাবে, দেখো তুমি নিজের চোখে। ইত্যবৎসরে রামকালী মেয়ের হাতখানা তুলে ধরে শিহরিত হয়েছেন। কি ব্যাপার, এ কি করে হলো? কি করে হয়েছে শুধু? ওকেই শুধু মেয়ের গুণের কথা এত বলি, কথা কানে করে না তো। তবে তোমাকে এই বলে রাখছি রামকালী, এই মেয়ে হতেই তোমার ললাটে অশেষ দুঃখ আছে। কথাটা নতুন নয়, বহু ব্যবহৃত, কাজেই রামকালী যে বিশেষ বিচলিত হন এমন নয়। তবে বাইরে গুরুজনকে সমীহ করবার শিক্ষা রামকালীর আছে, তাই বিচলিত ভাবটা দেখান। না, মেয়েটাকে নিয়ে আবার কি করলি? এত বড় ফোসকা পড়লো কিসে? দুধ উতলানো হচ্ছিল গো। কালকে যখন রেশো বউ নিয়ে এসে ঢুকলো, উনি গেলেন পাতা জেলে দুধ উতলাতে। আর এও বলি, এত বড় বুড়ো ধিঙ্গি মেয়ে, এটুকু করতে হাতই বা পোড়ালি কি বলে? রামকালী মেয়ের হাতের অবস্থাটা নিরীক্ষণ করে ঈষৎ গম্ভীর হয়ে মেয়ের উদ্দেশ্যে বলে, আগুনের কাজ তুমি করতে গেলে কেন? বাড়িতে আর লোক ছিল না? সত্য ঘাট নিচু করে বলে,
বেশি জ্বালা করছে না বাবা? জ্বালা করার কথাও হচ্ছে না, করলেও সে জ্বালা নিবারণের ওষুধ অনেক আছে। জিজ্ঞেস করছি তুমি আগুনে হাত দিতে গেলে কেন? সত্য এবার ঘাট তুলে সহসা নিজস্ব ভঙ্গিতে তরবর করে বলে ওঠে, আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা? বড় বউয়ের মুখ চেয়েই দিয়েছি। আহা বেচারি, একেই তার সতীন কাঁটার জ্বালা, তার উপর আবার দুধ ওতলাবার হুকুম। মানুষের প্রাণ তো। সত্যর এই পরিষ্কার উত্তর প্রদানে একা রামকালী নয়, মোক্ষদাও তাজ্জব বলে যান। এ কি সর্বনেশে মেঘ! ওই হোমরা চোমরা বাপের মুখের ওপর এই চোটপাট উত্তর! গালে হাত দিয়ে নির্বাক হয়ে যান মোক্ষদা। কথা বলেন রামকালী, দুই ভুরু কুচকে ঝাঁঝালো গলায় বলেন, সতীন কাটার জ্বালাটা কি জিনিস? কি জিনিস সে কথা তুমি তোমার মেয়ের কাছে এবার শেখো রামকালী। মোক্ষদা সত্যবতীর আগেই তীক্ষ্ণ বিদ্রুপের স্বরে বলেন, আমরা এতখানি বয়সে যা কথা না শিখেছি, এই পুচকে ছুরি তা শিখেছে, কথার থুকরি। সত্য এইসব উল্টোপাল্টা কথাগুলো দু চক্ষের বিষ দেখে। কেন রে বাপু, যখন যা সুবিধে তখন তাই বলবে কেন? এই এক্ষুনি সত্যকে বলা হলো বুড়ো ধিঙ্গি, আবার এখন বলা হচ্ছে পুচকে ছুরি। সবই যেন ইচ্ছে খুশি। রামকালী পিসির দিকে এক নজর তাকিয়ে নিয়ে জলদ গম্ভীর স্বরে কন্যাকে পুনঃ প্রশ্ন করেন, কই, আমার কথার জবাব দিলে না? বললে না সতীন কাটা কি জিনিস, আর তার জ্বালাটাই বা কি বস্তু? কি বস্তু সে কথা কি চাই সত্য জানে? তবে বস্তুটা যে খুব একটা মর্মবিদারী দুঃখজনক সেটা বোধ করি জন্মাবার আগে থাকতেই জানে। তাই মুখটা যথাসম্ভব করুণ করে তুলে বলে, সতীন মানেই তো কাঁটা বাবা, আর কাঁটা থাকলেই তার জ্বালা আছে। বড় বউয়ের প্রাণে তো এখন তুমি সেই জ্বালা ধরিয়ে দিলে। থামো! হঠাৎ ধমকে উঠলেন রামকালী। বিচলিত হয়েছেন তিনি। বাস্তবে কি বিচলিত হয়েছেন এতক্ষণে? বিচলিত হয়েছেন মেয়ের ভবিষ্যৎ ভেবে নয়, সহসা মেয়ের অন্তরের মলিনতার পরিচয় পেয়ে। এ কি, এরকম ধারণা তো তার ছিল না হিসেবের মধ্যে। এটা হলো কোন ফাঁকে? সত্যবতীর বহুবিধ নিন্দাবাদ তার কানে এসে ঢোকে। সেসব তিনি কখনোই বড় একটা গ্রাহ্য করেন না শুধু মেয়ের স্বভাব প্রকৃতিতে একটা নির্মল তেজের প্রকাশ লক্ষ্য করে। সত্যর হৃদয়ে হিংসা দেশের ছায়া মাত্র নেই, এটাই জমা ছিল হিসাবের খাতায়। এহেন নীচ হিংসুটে কথাবার্তা শিখে ফেলল সে কখন? কিন্তু বার্তা দেওয়া ঠিক নয়, শাসনের দরকার। তাই আরো বাঘা গর্জনে বলে ওঠেন, কেন, সতীন কিসে এত ভয়ঙ্করী হলো? সে এসে ধরে মারছে তোমাদের বড় বউকে? বাবার বাঘা হুমকিতে সত্যবতীর চোখে জল উপচে এসে পড়ছিল, কিন্তু সহজে হার মানে না সে। আর কাঁদার তৈনটা প্রকাশ হয়ে পড়বার ভয়ে কষ্টে ঘাড় নিচু করে ধরা গলায় বলে, হাতে না মারুক, ভাতে মারছে তো। বড় বউ একলা একেশ্বরী ছিল, নতুন বউ হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো। আহ, ছি ছি! রামকালী শিউরে স্তব্ধ হয়ে গেলেন। মুখ দেখে মনে হলো সত্যবতী যেন সহসা তার যত্নে আঁকা একখানি ছবিকে মুচড়ে দুমড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফাঁকে মোক্ষদা আবার এক হাত নেন। ওই শোনো শোনো মেয়ের কথার ভঙ্গিমে, সাথে বলি কথার ভস্টাচ্ছি, বুড়ো মাগিদের মতন কথা, আর ছেলপেলের মতো দস্যি চাল, হরঘরে অবাক করে দিচ্ছে কথার জ্বালায়। রামকালী পিসির আক্ষেপে কান না দিয়ে তিক্ত বিরক্ত স্বরে বলেন, এমন ইতর কথাবার্তা কোথা থেকে শিখেছ? ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। উড়ে এসে জুড়ে বসা মানে কি? এক বাড়িতে দুটো বোন থাকে না? সতীনকে কাঁটা না ভেবে বোন বলে ভাবা যায় না? বাবা এত ঘৃণা দেওয়ার পর অবশ্য সত্যবতীর সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়। একসঙ্গে অগন্তি ফোঁটা ঝরঝর করে ঝরে পড়ে চোখ থেকে গালে, গাল থেকে মাটিতে, পড়তেই থাকে। হাত তুলে মোছে না সত্য। রামকালী চ্যাটুর্যে আরেকবার বিচলিত হন। সত্যবতীর চোখে জল, এটা যেন একটা অদৃষ্টপূর্ব দৃশ্য মনে হচ্ছে। মনে হলো ঘেন্নাটা বোধ করে একটু বেশি দেওয়া হয়ে গেছে, ঔষধে মাত্রাধিক্য। রামকালীর পক্ষে শোচনীয় অপরাধ। মনে পড়ল মেয়েটার হাতের ফোসকাটাও কম জ্বালাদায়ক নয়, এখনই প্রতিকার করা দরকার। তাই ঈষৎ নরম গলায় বলেন,
এরকম নীচ কথা আর বলো না, বুঝলে? মনেও এনো না। সংসারে যেমন ভাই বোন ননদ দেওর যা ভাসুর সব থাকে, তেমনি সতীনও থাকে, বুঝলে? কই দেখি হাতটা। হাতটা বাড়িয়ে দিয়ে সত্যবতী নিজের উদ্বেল হৃদয়ভারকে সামলাতে চেষ্টা করে দাঁতে ঠোঁট চেপে। মোক্ষদা বলছেন, মেয়ে ঘুরে গেল, হয়ে গেল রামকালীর মেয়েকে শাসন করা। ছি ছি ছি, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। বললেন, যাকগে, শাস্তি শাসন হয়ে গেছে তো, এবার মেয়েকে সোহাগ করো বসে বসে। তুমিই দেখালে বটে বাবা। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন মোক্ষদা। রামকালী আশু প্রতিকার হিসেবে একটি প্রলেপ মেয়ের ফোসকা ঘায়ে লাগাতে লাগাতে সহসা আবার বলেন, আজকের কথা মনে থাকবে তো? আর কোনোদিন এরকম কথা বলো না, বুঝলে? মানুষ তো বনের জানোয়ার নয় যে খালি হিংসে হিংসি কামড়াকামড়ি করবে। সকলের সঙ্গে মিলে মিশে সবাইকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হয়। বাবার গলায় আপোষের সুর। অতএব ফের একটু সাহস সঞ্চয় হয় সত্যবতীর। তাছাড়া প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার ধিক্কারে, কিন্তু তারই বা দোষ কোথায় বুঝে উঠতে পারে না সত্যবতী। সবাইকে ভালোবেসে থাকায় যদি এত ধম্ম হয়, তাহলে সেজতি বত্যটি করতে হয় কেন? মনের চিন্তা মুখে প্রকাশ হয়ে পড়ে সত্য। তাই যদি, তাহলে সেজতি ব্রত কেন করতে হয় বাবা? পিস ঠাকুমা তো এবছর থেকে আমাকে, ফেন্তুকে আর পুন্নিকে ধরিয়েছে। রামকালী এবার বিরক্তির বদলে বিস্মিত হন। সেজতি ব্রত সম্পর্কে অবশ্য তিনি সম্যক অবহিত নন, কিন্তু যাই হোক, কোনো একটা ব্রত যে মানবতা বিরোধী হওয়া সম্ভব সেটা ঠিক ধারণা করতে পারেন না। তাই প্রলেপের হাতটা ঘরের কোণে রক্ষিত মাটির জালার জলে ধুতে ধুতে বলেন, ব্রতের সঙ্গে কি কি না তাই বলো না বাবা। চোখের জল শুকোবার আগে সত্যর গলার সুর শুকনো খটখটে হয়ে ওঠে। সেজতি বত্তর যত মন্তর সব সতীন কাটা উদ্ধারের জন্য নয়। রামকালী একটুক্ষণ চুপ করে থাকেন, কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। এইরকমই একটা কিছু গোলমেলে ব্যাপার ঢুকে গিয়েছে মেয়ের মাথায়, নচেত সত্যর মুখে অমন কথা। হাতে অনেক কাজ, তবু রামকালী বিবেচনা করলেন সদুপদেশের দ্বারা কন্যার হৃদয় কারণ হতে সতীন কণ্টকের মূলোৎপাটন করা কর্তব্য। তাই ভুরু কুঁচকেই বললেন, তাই নাকি? সে মন্তরটা কি? মন্তর কি একটা বাবা? সত্যবতী মহোৎসাহে বল, গাদা গাদা মন্তর, সবকিছাই মনেই আছে, ভেবে ভেবে বলছি রসো। প্রথমে তো আলপনা আঁকা, ফুল্লতার নকশা কেটে তার ধারে কোণে হাতা বেরি হাঁড়ি কুড়ি এসব করে ঘর সংসারের প্রত্যেকটি জিনিস এঁকে নেওয়া। তারপর একটা একটা করে ধরে ধরে মন্ত্র পড়তে হয়। হাতায় হাত দিলাম, বললাম, হাতা 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 খা সতীনের মাথা। খোড়ায় হাত দিয়ে খোড়া 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 সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনিটে গোড়া। তারপর বেরি 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 সতীন মাগি চেরি, বটি 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 সতীনের ছেড়াদ্দর কুটনো কুটি। হাঁড়ি 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 আমি যেন হই জন্ম এও স্ত্রী, সতীন করে রানী। চুপ চুপ। রামকালী জলদ গম্ভীর স্বরে বলেন, এইসব তোমাদের ব্রতর মন্তর? এইসব যে ব্রতের মন্ত্র হওয়ার উপযুক্ত নয়, সেই সত্যটা যেন সত্যর বোধের জগতে সহসা এই মুহূর্তে একটা চকিতে আলো ফেলে যায়। সেই উৎসাহের বদলে মৃদু স্বরে বলে, আরো তো কত আছে। আরো আছে বটে? আচ্ছা বলো তো শুনি, আরো কি কি আছে, দেখি কিভাবে তোমাদের মাথাগুলো চিবনো হচ্ছে। জানো আরো? হ্যাঁ, সত্য বড় করে ঘাড় কাত করে বলে, আর হচ্ছে ঢেকি 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 সতীন মরে নিচে, আমি উপর থেকে দেখি। তারপর গিয়ে অসত্য কেটে বসত করি, সতীন কেটে আলতা পরি। ময়না 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 সতীন যেন হয় না। তারপর এক মুঠো দুব্ব ঘাস নিয়ে বলতে হয়, ঘাস মুঠি সতীন হোক কানাকুষ্টি। গয়নায় কেউ ছুঁয়ে ছুঁয়ে মন্তর আছে, বাজু বন্ধ পইচে খারু সতীনের মুখে 7 ঝাড়ু। পান একে বলতে হয়, ছাঁচি পান এলাচি গুয়ো, আমি সোহাগী সতীন দুয়ো। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না। রামকালী হাত নেড়ে নিবৃত্ত করেন, এসব গালমন্দরকে তোমরা পুজোর মন্তর বলো? আমরা বলি কি গো বাবা। সত্যবতী তার পণ্ডিত বাপের এহানো অজ্ঞতায় আকাশ থেকে পড়ে চোখ গোলগোল করে বলে, জগৎ শুদ্ধ সবাই বলে যে সতীন যদি বোনের মতন হবে, তবে এত মন্তরের সৃজন হবে কেন? বোনের খোয়ারের জন্য কি কেউ ব্রত করে? আসল কথা, বেটা ছেলেরা তো আর সতীনের মর্ম বোঝে না,
তাই একটা ঢোক গিলে নেয় সত্য। কারণ বেটা ছেলের সম্পর্কে পরবর্তী যে বাক্যটি জিভের আগায় এসে যাচ্ছিল সেটা বাবার প্রতি প্রয়োগ করা সমীচীন কিনা বুঝতে না পেরে দ্বিধা এলো। রামকালী গম্ভীর মুখে বলেন, তা হোক, এ ব্রত তোমরা আর করো না। করো না? ব্রত করো না? মাথায় বজ্রপাত হলো সত্য। এ কি আদেশ? এখন উপায়? একদিকে পিতৃয়াজ্ঞে, অপরদিকে ব্রেতপতিত। ব্রেতপতিত হলে তো জলজান্ত নরকে, আর পিতৃয়াজ্ঞা পালন না করার পাতকটা ঠিক কতদূর গর্হিত না জানা থাকলেও সেই পাতকের পাতকীকেও যে নরকের কাছাকাছি পৌঁছতে হবে এ বিষয়ে সত্য নিঃসন্দেহ। অনেকক্ষণ দুজনেই স্তব্ধ। তারপর আস্তে আস্তে কথাটা তোলে সত্য। ধরাব্রত উদযাপন না করে ছেড়ে দিলে যে নরকগামীন হতে হবে বাবা। না, হবে না। এসব ব্রত করলেই নরকগামী হতে হয়। পিস ঠাকুমাকে তাহলে তাই বলবো? কি বলবে? এই সে যদি করতে তুমি মানা করেছো। আচ্ছা থাক, এখনই তাড়াতাড়ি তোমায় কিছু বলবার দরকার নেই। যা বলবার আমি বলবো এখন। তুমি যাও এখন, হাতটা সাবধান, কোথাও ঘষতে ফেলো না। সত্যবতীর অবস্থাটা দাঁড়ায় অনেকটা নতস্থ। বাবার হুকুম চলে যাওয়ার, অথচ মনের মধ্যে প্রশ্নের সমুদ্র। সে সমুদ্রের ঢেউ আর কার পায়ের কাছে আছড়ে পড়লে সুরাহা হবে বাবা ছাড়া? বাবা কি? আবার কি? বস্তুটা যদি অন্যায়, সতীন যদি ভালো বস্তু, তাহলে বড় বউয়ের অত কষ্ট হচ্ছে কেন? বড় বউ? রাসুর বউ? কষ্ট হচ্ছে? সে তোমাকে বলেছে তার কষ্ট হচ্ছে? রামকালীর কণ্ঠে ফের ধমকের সুর ছায়া ফেলে, কিন্তু সত্যবতী দমে না। ধিক্কারে দমে বটে সত্য, কিন্তু ধমকে নয়। তাই বাঘ ভঙ্গিতে সতেজতা এনে মোক্ষতার ভাষায় কথার ভস্যাজ্যের মতোই তরপর করে বলে, বলতে যাবে কেন বাবা? সবই কি আর মুখ ফুটে বলতে হয়? চেহারা দেখে বোঝা যায় না? কেঁদে কেঁদে চোখ মুখ বসে গেছে, অমন যে সোনার বর্ণ যেন কালি মেরে দিয়েছে। পরশু থেকে মুখে এক বিন্দু জল দেয়নি। নোকলজ্জায় বলছে বটে পেট ব্যথা করছে, তাতে খিদে নেই, তাতেই কাঁদছি, কিন্তু বুঝতে সবাই পারছে। কে আর ঘাসের ভাত খাই বলো? মরার উপর খাড়া ঘা, তার উপর আজ আবার নতুন বোর হাতের ছুতো খোলা। কেউ বলছে বড় বউকে অন্য ঘরে দিয়ে ওই ঘরেই নেমকম্ম হবে। কেউ বলছে আহা থাক, বড় বউ নাকি ও বাড়ির সাবি পিসিকে বলেছে, অত ধন্দই কাজ নেই, চাটুজ্জে পুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে। সর্বনাশ! প্রমাদ গোনেন রামকালী। মেয়ে মানুষের অসাধ্য কাজ নেই। কে বলতে পারে মেয়েটা সত্যিই ওই রকম কোনো দুর্মতি করে বসবে কিনা? এও তো মহাজালা। কোথায় ভদ্রলোকের জাত মান উদ্ধারের কথা ভেবে আনন্দ করবি, তা নয় এইসব প্যাচ। কেন, ত্রিভুবনে আর কারো সতীন হয় না? হয়েছে আর কি, এইসব অখদ্দে ব্রত পার্বণ করিয়ে শিশুকাল থেকে মেয়েগুলোর পরকাল ঝরঝরে করে রাখা হয়েছে কিনা? মেয়ে মানুষ জাতি কুয়োর কোরা। ঘরের লক্ষ্মী বলে সৌজন্য দেখালে কি হবে? এক একটি মহা অলক্ষ্মী। নইলে রেশোর ওই বউটা, কি বা বয়স তার কিনা এত বড় বড় কথা, জলে ডুবে মরবার সংকল্প? ছি ছি! এই কথা বলেছেন বড় বৌমা? অন্ধকার মুখে বলেন রামকালী। সাবি পিসি তো বলছিল। বাবার মুখ দেখে এবার একটু ভয় ভয় করে সত্তর, কিন্তু ভয় করলে তো চলবে না। তারও যে কর্তব্য রয়েছে বাবাকে চৈতন্য করাবার। এত বোধবুদ্ধি বাবার, অথচ স্বামী আরেকটা বিয়ে করে আনলে মেয়ে মানুষের প্রাণ ফেটে যায় কিনা সে জ্ঞান নেই। আর না যদি ফাটবে তাহলে কইকেই কেন 3 যুগে হেয় হয়েও রামকে বনবাসে পাঠিয়েছিলেন? কথক ঠাকুরের কথাতেই তো শুনেছে সত্য। রাজার রানী তিনি, তাও মনে এত রিস। আর বড় বউ বেচারি নিরীহ ভালো মানুষ, শুধু মনের ঘেন্নায় নিজে মরতে চেয়েছে। সত্যর প্রাণে এত জ্বালা লাগার আরো একটা কারণ, বড় বউকে দুটো সান্ত্বনার কথা বলবার মুখ তার নেই। নেই তার কারণ এই মর্মান্তিক হৃদয় বিদারক নাটকের নায়ক হচ্ছেন স্বয়ং সত্যবতীরই বাবা। ইশারায় ইঙ্গিতে ঘরে পরে সকলেই তো রামকালীকে দুষছে। দুষবার কথাও, ছেলের মায়ের যে গৌরব আলাদা। বড় বউ যদি ছেলের মা না হতো তাহলেও বা কথা ছিল। কেঁদে কেঁদে যদি ওর বুকের দুধ শুকিয়ে যায়, ছেলে বাঁচবে কি সে? এদিকে রামকালী ভাবছেন বউটাকে শায়েস্তা করার উপায় কি। গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করেছেন,
রাত পোহালেই যোগ্যী। ও যদি সত্যি একটা কিছু অঘটন ঘটিয়ে বসে। অনেক ভেবে গলাটা ছেড়ে বললেন, ওসব হচ্ছে ছেলে বুদ্ধির কথা। তুমি আমার হয়ে বৌমাকে গিয়ে বলোগে ওসব ছেলে মানুষই বুদ্ধি ছেড়ে দিতে। বলোগে বাবা বললেন মন ভালো করব ভাবলেই মন ভালো করা যায়। বলোগে উঠুন, কাজকর্ম করুন, ভালো করে খান দান, মনের গলদ কেটে যাবে। সত্য আরেকবার বাবার অজ্ঞতায় কাতর হয়, তবে শুধু কাতর হয়ে চুপ করেও থাকে না, একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা যদি কেটে যেত তাহলে তো মাটির পৃথিবীটাও স্বর্গ হতো বাবা। রোগীর চেহারা দেখে তুমি ওপর থেকে বলে দিতে পারো তার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে, আর মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার প্রাণের ভেতরটায় কি হচ্ছে। নিজের চোখে প্রত্যক্ষ একবার দেখবে তাহলে চলো। সহসা কেন কে জানে রামকালীর গায়ে কিরকম কাঁটা দিয়ে উঠল। চুপ করে গেলেন তিনি। তার অনেকক্ষণ পর হাত নেড়ে মেয়েকে ইশারা করলেন চলে যেতে। এরপর আর চলে না যাওয়া ছাড়া উপায় কি। সত্য মাথা হেঁট করে আস্তে আস্তে ঘর থেকে চলে যায়। কিন্তু এবারের ডাকের পালা রামকালীরই। আচ্ছা শোনো। সত্যবতী ঘাড় ফিরিয়ে তাকায়। শোনো, বৌমাকে তোমার কিছু বলবার দরকার নেই। তুমি শুধু মানে ইয়ে তোমাকে খালি একটা কাজ দিচ্ছি। রামকালী ইতস্তত করছেন। সত্যবতী অবাক হয়ে যায়। না, আর যাই হোক, বাবাকে কখনো এমন ইতস্তত করতে দেখেনি সত্য। কিন্তু এহেন পরিস্থিতিতেই বা কবে পড়েছেন রামকালী? সত্যি কি সত্যবতী তার চৈতন্য করিয়ে দিল নাকি? তাই রামকালী অমন বিব্রত বিচলিত। বাবা, কি করতে বলছিলে? ও হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমাদের বড় বউয়ের একটু কাছে কাছে থেকো, যাতে তিনি ওই পুকুরের দিকে টিকে যেতে না পারেন। সত্যবতী মুহূর্তকাল স্তব্ধ থাকে। বোধ করি বাপের আদেশের তাৎপর্যটা অনুধাবন করতে চেষ্টা করে। তারপর খুব সম্ভব অনুধাবন করে নম্র গলায় বলে, বুঝেছি, বউকে চোখে চোখে রেখে পাহারা দিতে বলছো। পাহারা? রামকালী যেন মরমে মরে যান। তার আদেশের ব্যাখ্যা এই? বিরক্তি দেখিয়ে বলেন রামকালী, পাহারা মানে কি? কাছে কাছে থাকবে, খেলাধুলো করবে, যাতে তার মনটা ভালো থাকে। সত্যবতী স্বনিঃশ্বাসে বলে, ওই হলো, একই কথা। কথায় বলে যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তারই বলে বুড়ি। কিন্তু বাবা, পাহারা নয় দিলাম, কদিন করার দেব বলো? কেউ যদি আত্মঘাতী হব বলে পিতিজ্ঞে করে, কারোর সাধ্যি আছে আটকাতে? শুধুই তো চাটুজ্জে পুকুরের জল নয়, ধূত্র ফল আছে, কুঁচ ফল আছে, কলকে ফুলের বিচি আছে। চুপ চুপ। রামকালী আতপ্ত নিঃশ্বাসের দাহ ছড়িয়ে বলে ওঠেন, চুপ করো। তোমার সেজ ঠাকুমা দেখছি ঠিকই বলে। এত কথা শিখলে কোথা থেকে তুমি? যাও, তোমাকে কিছু করতে হবে না, যাও। যাও বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে। সত্যবতীকে যাও বলে ঘর থেকে সরিয়ে দিলেন রামকালী, কিন্তু মন থেকে সরাতে পারছেন না সহসা উদ্বেলিত হয়ে ওঠা এই চিন্তাটাকে, তাড়াতে পারছেন না এই দ্বন্দ্বটাকে। তাহলে কি ঠিক করিনি? তবে কি ভুল করলাম? চিন্তার এই দ্বন্দ্ব রামকালীকেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ঘর থেকে চণ্ডী মণ্ডপে, চণ্ডী মণ্ডপ থেকে বারবাড়ির উঠোনে, সেখান থেকে বাগান বরাবর, কেন জানি না একেবারে চাটুজ্জে পুকুরের ধারে। পুকুরের ধারে ধারে পায়চারি করতে থাকেন রামকালী। দীর্ঘায়ত শরীর সামনের দিকে ঈষৎ ঝোঁকা, দুই হাত পিঠের দিকে জোর করা, চলনে মন্থরতা। রামকালীর এই ভঙ্গিটা লোকের প্রায় অপরিচিত। দৈবাৎ কখনো কোনো জটিল রোগের রোগীর মরণবাচন অবস্থায় চিন্তিত রামকালী এইভাবে পায়চারি করেন। আয়ুর্বেদ শাস্ত্রের পুঁথি নেড়ে ঔষধ নির্বাচন করেন তা রামকালী। এভাবে বেরিয়ে বেরিয়েই মনে মনে করেন, হয়তোবা পুঁথির পৃষ্ঠাগুলো মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেও চলে, শুধু ভেবে দেখলেও চলে। কিন্তু সে তো দৈবাৎ। ঔষধ নির্বাচনের জন্য চিন্তার বেশি সময় নিতে হয় না কবরের চাটুজ্জেকে। রোগীর চেহারা দেখলেই মুহূর্তে রোগ এবং তার নিরাকরণ করবার ব্যবস্থা দুটোই তার অনুভূতির বাতায়নে এসে দাঁড়ায়। তাই চিন্তিত মূর্তিটা তার কদাচিৎ দেখতে পাওয়া যায়।
ঋজু দীর্ঘ দেহ, শালগাছের মতো সোজা সতেজ, দুই হাত বুকের উপর আড়াআড়ি করে রাখা, প্রশস্ত কপাল, খড়গনাশা আর দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাধরের ঈষৎ বঙ্কিম রেখায় আত্মপ্রত্যয়ের সুস্পষ্ট ছাপ। এই চেহারায় রামকালীর পরিচিত চেহারা, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। আজ রামকালীর মুখের রেখায় আত্মজিজ্ঞাসার তীক্ষ্ণতা। তবে কি ভুল করলাম? তবে কি ঠিক করিনি? তবে কি আরো বিবেচনা করা উচিত ছিল? কিন্তু সময় ছিল কোথা? বারবার ভাবতে চেষ্টা করছেন রামকালী। তিনি কি বুদ্ধিভ্রংশ হয়েছেন? তাই একটা অবোধ শিশুর এলোমেলো কথার উপর এতটা মূল্য আরোপ করে এতখানি বিচলিত হচ্ছেন। কি আছে এত বিচলিত হবার? সত্যি তো, ত্রিভুবনে সতীন কি কারো হয় না? অসংখ্যই তো হচ্ছে। বরং নিঃস্বপ্ন স্বামী সুখ কটা মেয়ের ভাগ্যে জোটে, সেটাই তো আঙুল গুনে বলতে হয়। কিন্তু এ চিন্তা নাড়াচ্ছে না। চেষ্টা করে আনা যুক্তি ভেসে যাচ্ছে হৃদয় তরঙ্গের ওঠা পড়ায়। কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না এক ফোঁটা একটা মেয়ের কথাগুলোকে। বহুবিধ গুণের সমাবেশে উজ্জ্বল বর্ণাঢ্য চরিত্র রামকালী, পুরুষের আদর্শ স্থল। তবু সে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে। মানুষকে মানুষের মর্যাদা দেবার শিক্ষা আছে তাঁর, শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সমীহ করবার। কিন্তু সমগ্র মেয়ে মানুষ যাত্রার প্রতি নেই তেমন সম্ভ্রমবোধ, নেই সম্যক মূল্যবোধ। যে যাত্রার ভূমিকা হচ্ছে শুধু ভাত সেদ্ধ করবার, ছেলে ঠ্যাঙাবার, পাড়া বেড়াবার, পরচর্চা করবার, কোঁদল করে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করবার, দুঃখে কেঁদে মাটি ভেজাবার আর শোকে উন্মাদ হয়ে বুক চাপড়াবার, তাদের প্রতি প্রচ্ছন্ন একটা অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না রামকালী। অবশ্য আচারে আচরণে ধরা পড়ে না, ধরা পড়ে না হয়তো নিজের কাছেও। তবু অবজ্ঞাটা মিথ্যে নয়। কিন্তু সম্প্রতি ক্ষুধে একটা মেয়ে যেন মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলছে, চমকে দিচ্ছে, বিচলিত করছে। মেয়ে মানুষ সম্পর্কে আর একটু বিবেচনাশীল হওয়া উচিত কিনা এ প্রশ্নের সৃষ্টি করছে। আকাশে সন্ধ্যা নামেনি, কিন্তু তাল নারিকেলের সারি ঘেরা পুকুরের কোলে কোলে সন্ধ্যার ছায়া। এই প্রায়ন্ধকার পথটুকুতে পায়চারি করতে করতে সহসা রামকালীর চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। কে? ঘাটের বৈঠের একেবারে শেষ ধাপে অমন করে বসে ওকে? কই, এতক্ষণ তো ছিল না। কখন এলো? কোন পথ দিয়েই বা এলো? আর কেনই বা এলো এমন ভরা ভরা সন্ধ্যায় একা একা? এ সময় ঘাটের পথে এখন একা মেয়ের কদাচিৎ আসা, অবশ্য মোক্ষদা বাদে। কিন্তু দূর থেকে কে তা ঠিক বুঝতে না পারলেও মোক্ষদা যে নয় সেটা বুঝতে পারলেন রামকালী। তবে কে? অভূতপূর্ব একটা ভয়ের অনুভূতিতে বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। রামকালীর পক্ষে এ অনুভূতি নিতান্তই নতুন। অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে, দৃষ্টিকে তীক্ষ্ণতর করেও ফল হচ্ছে না। অথচ এর চেয়ে কাছাকাছি গিয়ে ভালো করে নিরীক্ষণ করবার মতো অসঙ্গত কাজও রামকালীর পক্ষে সম্ভব নয়। কিন্তু একেবারে অগ্রাহ্য করাই বা চলে কি করে? সন্দেহ যে ঘনীভূত হচ্ছে, এ আর কেউ নয়, নির্ঘাত রাসুর বউ। কিন্তু সত্য কি করল? সত্যবতী পাহারা দেওয়ার নির্দেশটা পালন করলো কই? দিব্যি বড় সড়ো একটা কলসি ওর সঙ্গে রয়েছে মনে হচ্ছে। যারা সাঁতার জানে তাদের পক্ষে জলে ডুবে মরতে কলসিটা নাকি সহায়ক। আর ছেলে মানুষ একটা মেয়ে যদি ওই কলসিটা গলায় বেঁধে, চিন্তাধারা ওই একটা দুশ্চিন্তার শিলাপাথরকে ঘিরে পাক খেতে থাকে। কিছুতেই মনে আসে না অসময়ে জলের প্রয়োজনেও কলসি নিয়ে পুকুরে আসতে পারে লোক। তবে এটা ঠিক, জল ভরবার তাগিদ কিছু দেখা যাচ্ছে না ও ভঙ্গিতে। কলসির কানাটা ধরে চুপচাপ বসে থাকাকে কি তাগিদ বলে? না, জলের জন্য অন্য কেউ নয়, এই নির্ঘাত রাসুর বউ মরবার সংকল্প নিয়ে ভর সন্ধ্যায় একা পুকুরে এসেছে। তবু চট করে বুঝি সব শেষ করে দিতে পারছে না। শেষবারের মতো পৃথিবীর রূপ, রস, শব্দ, স্পর্শের দিকে তাকিয়ে নিতে চাইছে। শুধুই কি তাই? তাকিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে ভাবছে নাকি কাঠ চটতে তাকে শোভা সম্পদ, এই সুখ ভোগ থেকে
বঞ্চিত হতে হলো। হঠাৎ চোখ দুটো জ্বালা করে এলো রামকালী। এই জ্বালা করাকে রামকালী চেনেন না। এই অনুভূতি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আকস্মিক। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো চলবে না, এখনই একটা বিহিত করতে হবে, নিবৃত্ত করতে হবে মেয়েটাকে। অথচ উপায়টা কি? রামকালী তো আর মেয়ে ঘাটে নেমে হাত ধরে তুলে আনতে পারেন না ওকে সদুপদেশ দিয়ে এই সর্বনাশা সংকল্প থেকে ফেরাতে। ডাকবেনই বা কি বলে, কোন নামে? রামকালী যে শ্বশুর, অথচ এখান থেকে সরে গিয়ে কোনো মেয়ে মানুষকে ডেকে নিয়ে আসবার চিন্তাটাও মনে সায় দিচ্ছে না। যদি ইত্যবসরে আরে আরে স্থির চিত্রটা চঞ্চল হয়ে উঠল যে, কলসিটা জলে ডুবিয়ে জল কাটছে যে মেয়েটা। ঈগল দৃষ্টি ছুরির ফলার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। নিজের অজ্ঞাতসারে মেঘাটের দিকে এগিয়ে যান রামকালী। এমন সংকট মুহূর্তে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিয়ম অনিয়ম মানা চলে না। আর একটু ইতস্তত করলেই বুঝি ঘটে যাবে সে সাংঘাতিক কাণ্ডটা। দ্রুত পদে একেবারে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালেন রামকালী। প্রায় আর্তনাদের মতো চিৎকার করে উঠলেন, কে ওখানে? সন্ধেবেলা জলের ধারে কে? রামকালী আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন তার চিৎকারের ফলটা কি দাঁড়ালো। ওই যে সাদা কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটা কি আকস্মিক ডাকের আঘাতে সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? যেটুকু ইতস্তত ছিল সেটুকু আর রইল না। ওই তো বসে রয়েছে জলের মধ্যে পায়ের পাতা ডুবিয়ে। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান শুধু একটি লহমার, একটি ডুবের। তারপরে তো ওর সব দুঃখের অবসান, সব জ্বালার শান্তি। ওইখানেই তো ওর হাতে রয়েছে সব ভয় জয় করবার শক্তি। তবে আর রামকালীর শাসনকে ভয় করতে যাবে ও কোন দুঃখে? সাদা কাপড়টা দেখা যাচ্ছে এখনো, একটু যেন নড়ছে। রুদ্ধশ্বাস পক্ষে অপেক্ষা করতে থাকেন রামকালী। অথচ এই বিমূঢ়ের ভূমিকায় অভিনয় করা ছাড়া ঠিক এই মুহূর্তে আর কি করার আছে রামকালী? যতক্ষণ না সত্যি মরণের প্রশ্ন আসছে ততক্ষণ বাঁচানোর ভূমিকা আসবে কি করে? জলে পড়ার আগে জল থেকে তুলতে যাওয়ার উপায় কোথা? যতই ভয় পেয়ে থাকুন রামকালী, এমন কাণ্ডজ্ঞান হারাননি যে শুধু ঘাটের ধারে বসে থাকা মেয়েটাকে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসবেন মেয়েটা মরতে যাচ্ছে ভেবে। কি করবেন তবে? সাদা রংটা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো কিছু করা যাবে। সহসা আত্মস্থ হয়ে উঠলেন রামকালী। সহসাই যেন ফিরে পেলেন নিজেকে। কি আশ্চর্য, কেন বৃথা আতঙ্কিত হচ্ছেন তিনি? এখনই তেমন হাঁক পারলেই তো এই অঞ্চলের 10-20টা লোক ছুটে আসবে। তখন আর চিন্তাটা কি? নিজের উপর আস্থা হারাচ্ছিলেন কেন? অতএব হাঁক পারলেন, তেমনি ধারায় হাঁক পটে। মৃত্যুপথবর্তিনীও যাতে ভয়ে গুড়গুড়িয়ে ওঠে। জলদগম্ভীর স্বরে অভ্যস্ত আদেশের ভঙ্গিতেই হাঁক পারলেন রামকালী। যে হও, জল থেকে উঠে এসো, আমি বলছি উঠে এসো। ভর সন্ধ্যায় জলের ধারে থাকবার দরকার নেই। আমিটার উপর একটু বিশেষ জোর দিলেন। না, হিসেবের ভুল হয়নি রামকালীর। কাজ হলো। এই ভরাট ভারী আদেশের সুরে কাজ হলো। কলসিটা ভরে নিয়ে তাড়াতাড়ি উঠে এলো মেয়েটা এক গলা ঘোমটা টেনে। সাদা রংটার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন রামকালী ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। আরেকবার চিন্তা করলেন রামকালী, পাশ কাটিয়ে চলে যাবেন নাকি নির্বুদ্ধি মেয়েটাকে একটু সদুপদেশ দিয়ে যাবেন। সাধারণত শ্বশুর বউ সম্পর্কে কথা কওয়ার কথা ভাবাই যায় না, কিন্তু চিকিৎসক হিসেবে রামকালীর কিছুটা ছাড়পত্র আছে। বাড়ির বউ ঝির অসুখ বিসুখ করলে মোক্ষদা কি দিনতারিণী রামকালীকে খবর দিয়ে ডেকে নিয়ে যান এবং তাদের মাধ্যমে হলেও পরোক্ষে অনেক সময় রোগিণীকে উদ্দেশ্য করে কথা বলতে হয় রামকালীকে, যথা ঠান্ডা না লাগানো বা কুপথ্য না করার নির্দেশ। তেমন বাড়াবাড়ি না হলে অবশ্য রোগী দেখার প্রশ্ন ওঠে না, লক্ষণ শুনেই ঔষধ নির্বাচন করে দেন। কিন্তু বাড়াবাড়ির ক্ষেত্রে বলতে হয় বই কি। অবশ্য যথাসাধ্য দূরত্ব ও সম্ভ্রম বজায় রেখেই বলেন। পুত্রবধূ অথবা ভাতৃবধূ সম্পর্কে ওদের আপনি ভিন্ন তুমি বলেন না কখনো রামকালী। বলাই তো বিধি। বিধি একেবারে লঙ্ঘন করলেন না রামকালী, তবু কিছুটা করলেন। পাশ কাটিয়ে চলে না গিয়ে একটা গলা খাঁকারি দিয়ে বলে উঠলেন, এ সময় এরকম একা ঘাটে কেন? আর এরকম আসবেন না, আমি নিষেধ করছি। আরেকবার
আমিটার ওপর জোর দিলেন রামকালী। সম্মুখবর্তিনী অবশ্য কাষ্ঠ পুত্তলিকাবৎ রামকালীর সামনে দিয়ে হেঁটে চলে যাবে এমন ক্ষমতা অবশ্য থাকবার কথাও নয়। রামকালী কথা শেষ করতেন, বাড়িতে শুভ কাজ হচ্ছে, মন ভালো করতে হয়, এমন তো হয়েই থাকে। দ্রুত পদক্ষেপে এবার চলে গেলেন রামকালী। রামকালী চলে গেলেও কাঠের পুতুলখানা আরো কিছুক্ষণ কাঠপাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি ঘটনা ঘটে গেল যেন বুঝতেই পারে না। কি হলো, এটা কি করে সম্ভব হলো? এমন তো হয়েই থাকে মানে কি? উনি কি তাহলে সব জেনেছেন, জেনেও ক্ষমা করে গেলেন? মাথা ঠান্ডা রেখে সদুপদেশ দিয়ে গেলেন মন ভালো করতে? সত্যি কি তবে উনি দেবতা? দেবতা ভেবেও বুকের কাঁপুনি আর কমতে চায় না শঙ্করীর। হ্যাঁ, শঙ্করী। রাসুর বউ সারদা নয়, কাশীশ্বরীর বিধবা নাথ বউ শঙ্করী। চিরদিন পিত্রালয়বাসিনী কাশীশ্বরীর একটা মেয়ে সন্তান, তাও মরেছিল অকালে। মা মরা দৌত্যটাকে বুকে করে 1 বছরেরটি থেকে 18 বছরের করে তুলে সাত করে সুন্দরী মেয়ে রেখে বিয়ে দিয়েছিলেন কাশীশ্বরী। কিন্তু এমন রাক্ষসী বউ যে বছর ঘুরল না, দিরাকমন হলো না, তা বাপের বাড়িতেই ছিল এ যাবৎ। কিন্তু এমনি মন্দ কপাল শঙ্করীর যে বাপ মাকেও খেয়ে বসলো। ছিল কাকা, সে এই সেদিন ভাইজিকে ঘাড়ে করে বয়ে দিয়ে গেছে চাটুজ্যেদের এই সদাব্রতর সংসারে। না দিয়েই বা করবে কি? শুধুই তো ভাত কাপড় জোগানো নয়, নজর রাখে কে? শ্বশুরকুলে থাকলে তবু সহজেই দাব থাকবে। আর কপাল যার মন্দ, তার পক্ষে শ্বশুর বাড়ির উঠোন ছাড়তেও একবেলা 1 মুঠো ভাত খেয়ে পড়ে থাকা মানের। বাপ কাকার ভাত হলো অপমান্যির ভাত। এইসব বুঝিয়ে বাজিয়ে কাকা সেই যে ছেড়ে দিয়ে গেছে, ব্যাস বছর কাবার হতে চলল, উদ্দেশ্য নেই। অথচ এখানে শঙ্করীর উঠতে বসতে খোঁটা খেতে হচ্ছে চাল চলনের অভব্যতায়। 19 বছরের আগুনের খাপড়া, এতখানি বয়স অব্দি বাপের ঘরে কাটিয়েছে, তাকে বিশ্বাসী বা কি? বিধবার আচার আচরণই তো শেখেনি ভালো করে। নইলে বামুনের বিধবা এটুকু জানে না যে রাতে চাল ভাজার সঙ্গে শশা খেতে হলে আলাদা পাত্রে নিতে হয়, এক পাত্রে রাখলে ফলার হয়। এমনকি কামড়ে কামড়েও তো খেতে নেই, আলগোছে টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে তবে চাল ভাজার সঙ্গে খাওয়া চলে। তা নয়, সুন্দরী দিব্যি করে একদিন শশা কেটে চাল ভাজার পাশে নিয়ে খেতে বসেছেন। যার ভাগ্যিস মোক্ষদার চোখে পড়ে গেল, তাই না জাত ধর্ম রক্ষে? কিন্তু সেই একটাই নয়, পদে পদে অনাচার ধরা পড়ে শঙ্করীর, আর প্রতি পদে উপর মহলের সন্দেহ ঘনীভূত হয় এমের রীতি চরিত্রের ভালো কিনা। তা রামকালীর এত কথা জানবার নয়। তবে কোন দিন কোন অনাথা অবিরা চাটুজ্যেদের সংসারে ভর্তি হচ্ছে সে কথা মনে রাখবার অবকাশ তার কোথায়? কাজে কাজে রাসুর বউয়ের প্রশ্ন নিয়ে চিন্তাকে প্রবাহিত করেছেন। তাছাড়া পুকুরের উঁচু পাড় থেকে ঠিক ঠাউরও হয়নি সাদা ওই বস্ত্রখণ্ডটুকুর কিনারায় একটু রঙের রেখা আছে কি নেই। কিন্তু না, সারদা মরতে আসেনি। সত্যবতী পিতৃয়াদেশের সঙ্গে সঙ্গেই তাকে কড়া পাহারায় রাখতে শুরু করেছে। আর পাহারা না দিলেও মরা এত সহজ নয়। মরবো বলেছে বলেই যে সত্যি সদ্য আগত সতীনের হাতে স্বামী পুত্র 2 তুলে দিয়ে পুকুরের তলায় আশ্রয় খুঁজতে যাবে সে, তা নয়। জ্বালা নিয়েই বেঁচে থাকতে হবে তাকে, অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে খাবার ব্রত নিয়ে। মরতে এসেছিল শঙ্করী, মরতে এসেছিল, তবু মরতে পারছিল না। বসে বসে ভাবছিল মরণের দশা যখন ঘটেছে তার, তখন মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু কোন মৃত্যুটা শ্রেয়? এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সুধাময় পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না সমাজ সংসার সম্ভ্রম সভ্যতা মান মর্যাদার রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া? শেষের মৃত্যুটা যেন প্রতিনিয়ত কি এক দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যেতে চাইছে শঙ্করীকে। কিন্তু শঙ্করী তো জানে সেখানে অনন্ত নরক। তাই না যে পৃথিবীর সকরুণ মিনতির দৃষ্টি মেলে তাকিয়ে আছে ভোরের সূর্য আর সন্ধ্যার মাধুরীর মধ্যে, তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল শঙ্করী। কিন্তু পারল কই? শুধুই কি মামা ঠাকুরের দুর্লঙ্ঘ আদেশ? ঘাটের পৈঠেগুলোও কি তাকে দুর্লঙ্ঘ বাঁধনে বেঁধে রাখেনি? তবে কি শঙ্করীর মৃত্যু বিধাতার অভিপ্রেত নয়? তাই দেবতার মূর্তিতে উনি এসে দাঁড়ালেন মৃত্যুর পথ রোধ করে।
হঠাৎ এমনও মনে হলো শঙ্করীর, সত্যিই মামা ঠাকুর তো, নাকি কোনো দেবতার ছল। ঠাকুর দেবতারা মানুষের ছদ্মবেশে এসে মানুষকে ভুল ঠিক বুঝিয়ে দিয়ে যান, অভয় দিয়ে যান, এমন তো কত শোনা যায়। বাড়ি ফিরে শঙ্করী যদি কোনো প্রকারে টের পায় রামকালী এখন কোথায় রয়েছেন, তাহলেই সন্দেহ বঞ্চন হয়। ভাবতে ভাবতে ক্রমশ শঙ্করীর এমন ধারণায় গড়ে উঠতে থাকে, নিশ্চয়ই খোঁজ নিলে দেখা যাবে মামা ঠাকুর এখন এই গ্রামেই নেই, রোগী দেখতে দূরান্তরে গেছেন। নিশ্চয়ই এ কোনো দেবতার ছল, নইলে সত্যিই তো মামা ঠাকুর অমন ঘুলঘুলি সন্ধেই মেঘাটের কিনারায় ঘুরবেনই বা কেন? আর সেই হাঁক পাড়াটা, সেটাই কি ঠিক মামা শ্বশুরের কণ্ঠস্বর? মাঝে মাঝে তো ভেতর বাড়িতে আসেন মামা ঠাকুর, কথাবার্তাও কন মার সঙ্গে, খুড়ির সঙ্গে, পিসিদের সঙ্গে। ওই গলার শব্দে এতটা চড়া সুর শোনা যায় না তো। মৃদু গম্ভীর, ভারী ভরাট গলা, আর কথাগুলো দৃঢ় গম্ভীর। এ মামা ঠাকুরকে দেখলে পুণ্যি হয়। বড় মামা ঠাকুরের মতন ননিনি। বড় মামা ঠাকুরকে দেখলে ভক্তির ছেদ্দা ছুটে পালায়। কিন্তু কথা হচ্ছে, দেবতার ছদ্মবেশ সম্বন্ধে একেবারে নিঃসংশয় হবার উপায়টা কি? কোথায় মেয়েমহল আর কোথায় পুরুষমহল? চাটুজ্যেদের এই শতখানেক সদস্য সম্বলিত সংসারে স্ত্রীরাই সহজে স্বামীদের তত্ত্ব পান না, তা আর কেউ। অবশ্যই পুরুষের তত্ত্ববার্তার নেবার প্রয়োজনটাই বাকি মেয়েদের। দুজনের জীবনযাত্রার ধারা তো সম্পূর্ণ বিপরীতমুখী। পুরুষের কর্মধারার চেহারা যেমন মেয়েদের অজানা, সেদিকে উঁকি মারবার সাহস মেয়েদের নেই, তেমনি পুরুষের নেই অবকাশ মেয়েদের কর্মকাণ্ডের দিকে অবহেলার দৃষ্টিটুকুও নিক্ষেপ করবার। একই ভিটেই বাস করলেও উভয়ে ভিন্ন আকাশের তারা। তবু মনে হতে লাগলো শঙ্করী, কোনো উপায়ে একবার খোঁজ করা যায় না মামা ঠাকুর বাড়িতে আছেন কিনা, থাকলে কি অবস্থায় আছেন, এইমাত্র ফিরলেন না অনেকক্ষণ থেকে বসে আছেন। আহা, মামা ঠাকুরের সঙ্গে যদি কথা কইতে পারা যেত, তাহলে বোধ করি ভগবানকে দেখতে পাওয়ার আশাটা মিটত শঙ্করীর। তা ওকে ভগবানের সঙ্গে তুলনা করবে না তো করবে কি শঙ্করী? এত ক্ষমা আর কোন মানুষের মধ্যে সম্ভব? এত করুণা আর কার প্রাণে আছে? শঙ্করীর মর্মকথা জানতে পারলে ত্রিজগতের কেউ কি অমন দয়া অমন সহানুভূতি দিয়ে কথা বলতে পারত? না, তার মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে গাঁয়ের বাইরে বার করে দিত, আর পিছনে ঘৃণার হাততালি দিতে দিতে বলতো, ছি ছি ছি, গলায় দড়ি, তুই না হিন্দুর মেয়ে, তুই না বামুনের ঘরের বিধবা। আচ্ছা, কিন্তু হঠাৎ যেন সর্বশরীরে কাঁটা দিয়ে ওঠে শঙ্করীর। মামা ঠাকুর টের পেলেন কি করে? কে বলবে, কে জানে? তাও যদি বা কোনো প্রকারের সন্ধান পেয়ে থাকেন, যদি সেই পরম শত্রুটাই এসে কোনো ছলে ভয়ে ডরে ফাঁস করে দিয়ে গিয়ে থাকে, শঙ্করী যে আজ এই সন্ধ্যায় ডুবে মরবার সংকল্প নিয়ে ঘাটে এসেছিল, এ কথা জানতে পারলেন কি করে তিনি? মাত্র আজই তো দণ্ড কয়েক আগে সংকল্পটা স্থির করেছে শঙ্করী, অনেক ভেবে, অনেক নিঃশ্বাস ফেলে, অনেক চোখের জলে মাটি ভিজিয়ে। বিয়ে বাড়ি, শাশুড়ি দিদি শাশুড়ির দল বাড়তি কাজে ব্যস্ত, কে কোথায় কি করছে না করছে কেউ লক্ষ্য করবে না। আজই ঠিক উপযুক্ত সময়। তাছাড়া আসছে কাল বাড়িতে যজ্ঞী, আত্মীয় কুটুম্বের ভিড় লাগবে বাড়িতে। সে জানে কোন ছুতোয় কে শঙ্করীর রীতিনীতির ব্যাখ্যা করবে, শঙ্করীর চালচলনের নিন্দে করবে, ঢিঠি পড়ে যাবে বাড়িতে। না না, মরতেই যদি হয় আজকেই হচ্ছে তার শ্রেষ্ঠ সময়। এই সব ৭-১৭ ভাবনার বোঝা মাথায় করে ঘাটে এসেছিল শঙ্করী, জীবনের সমস্ত বোঝা নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু আবার গায়ে কাঁটা দিয়ে উঠল শঙ্করীর। কিন্তু বিধাতা নিষেধ করলেন। মরণের দরজা থেকে জীবনের রাজ্যে ফিরিয়ে আনলেন শঙ্করীকে। তবে আর দ্বিধা কেন? শঙ্করী বিধবা হলেও ওর আনা জল নিরামিষ ঘরে চলে না। ও অনাচারে, ওর অদীক্ষিত শরীর। জলের কলসিটাকেই তাই মাঝের দালানে এনে বসালো শঙ্করী। ছেলেপুলেদের খাওয়ার দরকার লাগবে। কলসি নামানোর শব্দে কোথা থেকে যেন এসে হাজির হলো সত্যবতী। এসে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, সর্বনাশ করেছ কাটোয়ার বউ, তোমার নামে ঢিঢিক্কার পড়ে গেছে। বাড়িতে অনেক বউ,
কাজে আশপাশের বউদের তাদের বাপের বাড়ির দেশের নাম ধরে অমুক বউ তমুক বউ বলতে হয়। তাছাড়া শঙ্করী নবাগতা, ওর আর পর্যায়ক্রমে মেজ সেজ দিয়ে নামকরণ হয়নি। বুকটা ধরাস করে উঠল শঙ্করীর। কিসের সর্বনাশ? তবে কি সব ধরা পড়ে গেছে? ঘরের কোণে রাখা মাটির প্রদীপের আলোয় মুখের রং গরম দেখা গেল না, শুধু গলার স্বরটা শোনা গেল, কাঁপা কাঁপা, ঝাপসা ঝাপসা। কিসের সর্বনাশ রাঙা ঠাকুরজি? আজ না তোমার লক্ষ্মীর ঘরে সন্ধে দেবার পালা ছিল? সত্যর কণ্ঠস্বরে বিস্ময় আর সহানুভূতি। লক্ষ্মীর ঘরে সন্ধে দেখানোর পালা? ও, শুধু এই? বুকের পাথরটা নেমে গেল শঙ্করের। হালকা হলো বুক। হোক এটা ভয়ানক মারাত্মক একটা অপরাধ, আর তার জন্যে যত কঠিন শাস্তি হোক মাথা পেতে নেবে শঙ্করী। অবশ্য এই দরদের ধিক্কারে চোখে জল এসে গিয়েছিল তার। সত্য গলাটা আরেকটু খাটো করে বলে, আর তাও বলি কাটোয়ার বউ, এই ভর সন্ধে পর্যন্ত ঘাটে থাকার তোমার দরকারটাই বা কি ছিল? সাপ খোপ আছে, আনাচে কানাচে কুলোক আছে। শঙ্করী সাহসী বুক বেঁধে বলে, দিদিমা খুব রাগ করেছিলেন বুঝি? রাগ? রাগ হলে তো কিছুই না, হচ্ছিল গিয়ে তোমার ব্যাখ্যানা। সত্যবতী হাত মুখ নেড়ে বলে, আর সত্যি বলি কাটোয়ার বউ, তোমারই বা এত বুকের পাটা কেন? ভর সন্ধেবেলা একা ঘাটে গিয়ে যুগ যুগান্তর কাটিয়ে আসা কেন? আবার আজই সন্ধে দেখানোর পালা? ঠাকমারা তো তোমায় পাশ পেরে কাটতে চাইছিল। তাই কাটো না ভাই তোমরা আমায়। শঙ্করী ব্যগ্র কণ্ঠে বলে, তাহলে তোমরাও বাঁচো, আমারও মনস্কামনা সিদ্ধ হয়। সত্য ভ্রুভঙ্গি করে গালে হাত দিয়ে বলে, ও মা, তোমার আবার কিসের মনস্কামনা? তুমি আবার বড় বউয়ের মতন বল ধরেছ কেন? বড় বউ যে এতক্ষণ আমায় বলছিল, আমায় একটু বিষ এনে দাও ঠাকুরজি, খাই। তোমার দাদার হাতের সুতো কোলার আগে যেন আমার মরণ হয়, সে দৃশ্য দেখতে না হয়। সত্যি বলতে কি, সারদার সঙ্গে শঙ্করীর এখনো তেমন ভাব হয়নি। প্রথম তো বয়সের ব্যবধান, তাছাড়া সারদা ছিল স্বামী সোহাগিনী, নবপুত্রবতী, আর শঙ্করী ছাই ফেলার ভাঙা কুলো। আরও একটা কথা, দুজনের এলাকা আলাদা। শঙ্করীকে থাকতে হয় বিধবা মহলে, তাদের হাতে হাতে মুখে মুখে ফাই ফরমাস খাটতে। সারদা সধবা মহলের জীব, খাওয়া শোয়া বসা সবকিছুর মধ্যে আকাশ মাটির পার্থক্য। কিন্তু আপাতত সারদা অনেকটা নেমে পড়েছে, এখন শঙ্করীও তাকে করুণা করতে পারে, তাই করে শঙ্করী। দরদের সুরে বলে, তা বলতে পারে বটে আবাকি। বলি, সে নয় বলতে পারলো, তোমার কি হলো? তোমার অকস্মাৎ কিসের জ্বালা উঠতে উঠল? আমার পোড়া কপালে তো সব বোধাই জ্বালা ঠাকুরজি। শঙ্করী নিঃশ্বাস ফেলে। সত্য হাত নেড়ে বলে, আহা, কপাল তো আর তোমার আজ পড়েনি গো, ঠাকমারা তো সেই কথাই বলছিল। স্বামীকে তো কোন জন্মে ভুলে মেরে দিয়েছ। তবে আবার তোমার মনটা সদাই উচাটন কিসের? কিসের চিন্তা করো রাত দিন? মরণের। শঙ্করী দালানের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে বলে, ও ছাড়া আমার আর চিন্তা নেই। তা ভালো। সত্য আবার দুই হাত নেড়ে কথার সমাপ্তি টেনে মল বাজিয়ে চলে যায়। সব মেয়ে মানুষের মুখে দেখি একরা, মরবো মরছি, মরণ হয়তো বাঁচছি, এ তো আচ্ছা ফ্যাসাদ। শঙ্করী আর এ কথার উত্তর দেয় না, বসে বসে হাঁপাতে থাকে। আসুক ঝড়, আসুক বজ্রাঘাত, এখানে বসে বসেই মাথা পেতে নেবে সে। উঠে গিয়ে পায়ে হেঁটে ঝড়ের মুখে পড়বার শক্তি নেই। তাই একটু বসে থাকতে থাকতেই ঝড় এলো, কিংবা শুধু ঝড় নয়, বৃষ্টি বজ্রাঘাতও তার সঙ্গী হয়েছে। শঙ্করী ফিরেছে শুনে খোঁজ করতে এসেছেন কাশীশ্বরী আর মোক্ষদা, পিছনে দর্শকের ভূমিকা নিয়ে ভুবনেশ্বরী, রামকালীর স্ত্রী। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির তৃতীয় পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে বেশি করে গল্প শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন, বেশি বেশি করে ভালো ভালো বই পড়ুন, অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ, নমস্কার।